নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আজকে মূল বিষয় ঢোকার আগে কয়েকটি কথা বলা ভীষণ দরকার। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়া ইস্তাম্বুলে গেছেন, কিন্তু ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি ম্যাগাজিন সহ ধরা পড়েছিলেন। যখন তার ব্যাগ স্ক্যানার দেয়া হয় তখন সেই ব্যাগের মধ্যে গুলি ভর্তি ম্যাগাজিন পাওয়া যায়, কিন্তু তাকে কোনো রকম ডিটেইন করে জিজ্ঞাসাবাদ করা হয়নি এবং বাংলাদেশের সংবাদ মাধ্যম যাতে এই খবরটা প্রচারিত না করে তার জন্য জঙ্গি ইউনুস তাদের উপর চাপ সৃষ্টি করেছে। কিন্তু খবর তো আর এভাবে চেপে রাখা যায় না আজকালকার যুগে। অর্থাৎ বাংলাদেশের একজন উপদেষ্টা, যে পদমর্যাদায় মন্ত্রী, সে গুলি ভর্তি ম্যাগাজিন নিজের সঙ্গে নিয়ে যাচ্ছিল। এই আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়া কিছুদিন আগে বলেছিলেন যে তাদের হাতে প্রচুর অস্ত্র মজুদ আছে, 5ই অগস্টের গণ অভ্যুত্থান ব্যর্থ হলে তারা সশস্ত্র সংগ্রামের রাস্তায় যেতেন। অর্থাৎ আমরা প্রথম থেকে বলে আসছি, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মধ্যে দুষ্কৃতি, ধর্মান্ধ, জঙ্গি, জেহাদি একেবারে ভর্তি। এই ছেলেটা কত বয়স হবে, 30-এর মধ্যে, এ হচ্ছে একটা জঙ্গি। ইউনুস দেখুন চুপ করে আছে, সুদীবৃদ্ধ, মুখে কুলুপ, মিথ্যাবাদী, প্রতারক, ভণ্ড, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাটপার। এই লোকটাকে বিশ্ব চিনছে। এ বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে এবং ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কাজকর্মে মদত দিচ্ছে। এরা কিন্তু প্রত্যেকে ভারত বিরোধী, জঙ্গিদের ছেড়ে দিচ্ছে। আর উপদেষ্টা বা মন্ত্রী সেই বেআইনি ভাবে লোডেড ম্যাগাজিন নিয়ে ধরা পড়েছে এয়ারপোর্টে। 2, কুমিল্লার ঘটনার কথা আপনারা জানেন। গণধর্ষণের শিকার হয়েছেন এক হিন্দু মাতৃশক্তি। তারপর বরিশাল ভোলা হাইরোডে আর একজন হিন্দু মাতৃশক্তিকে পাওয়া গিয়েছে হাত পা বাঁধা অবস্থায়, অ্যাসিড দিয়ে তার শরীরকে দগ্ধ করে দেওয়া হয়েছে এবং গণধর্ষণের শিকার হয়েছে। বাংলাদেশে হিন্দুরা কি নিদারুণ পরিস্থিতির মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে, আশা করি পশ্চিমবঙ্গের তথাকথিত ধর্মনিরপেক্ষতা এবার বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন তাহলে জেনে রাখবেন যে পাপ আপনারা করছেন বাংলাদেশের হিন্দুদের সঙ্গে, সেই পাপের খেসারত আপনাকেও দিতে হবে। ওই তথাকথিত ধর্মনিরপেক্ষতাকে এখন সুটকেসে ভরে রাখুন, হিন্দুদের বাঁচাবার জন্য একজোট হন। এ রাজ্যের হিন্দুরা যদি ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে সরব হয়, ভারত সরকার তো হচ্ছে, আমাদের তো সবার আগে সরব হওয়া উচিত এই ইসলামী মৌলবাদীদের বিরুদ্ধে, এই ধর্মান্ধদের বিরুদ্ধে, এই জেহাদিদের বিরুদ্ধে। না হলে কিন্তু আমাদের ঘরেও এরা ঢুকে পড়বে। অতএব সাবধান, সময় কিন্তু বেশি নেই। যেভাবে ডেমোগ্রাফিক চেঞ্জ হচ্ছে পশ্চিমবঙ্গে, এই ধরনের ঘটনা এ রাজ্যে ঘটবে না তার কোনো গ্যারান্টি নেই। যখন এই রাজ্যের শাসক দল তোষণকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছে, তাই আমাদের বাড়তি সতর্ক হতে হবে। দেখুন, ওই সরকারি ল কলেজে কসবায় যে ঘটনা ঘটেছে সবাই জানেন, কিন্তু মূল যে পান্ডা, যে কুলাঙ্গার, কুলগোত্রহীন যে এমএম বা মনোজিৎ মিশ্র, সে কিন্তু বিগত 11-12 বছর ধরে এই ধরনের কাজ করে আসছে। কখনো পুলিশকে পিটিয়েছে, কখনো তোলা আদায় করেছে, কখনো মহিলাদের শ্লীলতাহানি করেছে। কেউ তার কেশাগ্র স্পর্শ করতে পারেনি, কারণ এই মনোজিৎ এমন একটি অঞ্চলে থাকে যেখানে আমাদের রাজ্যের সর্বোচ্চ প্রভাবশালীরা থাকে। এখন কেউ কিছু জানতো না। ও সাধারণ একটা সমর্থক, ওই ল কলেজও নিয়ন্ত্রণ করত এবং অন্যান্য ল কলেজে বেআইনি ভাবে ছাত্র ভর্তির ক্ষেত্রে এই ছেলেটির ভূমিকা ছিল এবং এর পিছনে অন্য লোকজনও আছে।
এরা সব কিন্তু ভাইপো ব্রিগেড। এরকম অনেক পাবেন কিন্তু যদি ছানবিন করা হয়। আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মহুয়া মৈত্রর মধ্যে যে নজিরবিহীন নোংরা কথার চালাচালি হচ্ছে, সেটাও কিন্তু আমাদের রাজনৈতিক সংস্কৃতির কি বলবো আর কি, যে কোন পর্যায়ে নেমেছে তার প্রমাণ। দেখুন, কল্যাণ বাবুর সেই অর্থে মুখে লাগাম নেই, তার মহুয়া মৈত্রর প্রতি বিদ্বেষ আছে, সেটা তিনি অস্বীকার করেন না। তিনি তো পরিষ্কার বলেছেন, আমি একজনকেই হেট করি, তিনি হচ্ছেন মহুয়া মৈত্র। এবং কেন তিনি হেট করেন সেটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আমি চর্বিত চর্বণ করব না। প্রশ্নটা হচ্ছে, এটা একটা রাজনৈতিক দল। কল্যাণবাবু লোকসভায় মুখ্য সচেতক, 4 বার তিনি লোকসভায় নির্বাচিত হয়েছেন, তার আগে একবার পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য ছিলেন। মহুয়া মৈত্র 2বারের সাংসদ, একবার বিধায়কও হয়েছিলেন। তাহলে সংসদীয় দলের মুখ্য সচেতক তার দলের এক সাংসদকে যেভাবে আক্রমণ করছেন, এটা কিন্তু আমরা অতীতে কখনো দেখিনি। এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় বেপরোয়া, তিনি কাউকে কেয়ার করেন না। মদন মিত্রকে শোকজের চিঠি পাঠিয়েছে। আরে শোকজের চিঠি, তৃণমূলে আবার শোকজের চিঠি। এবং এই যখন আবহ, অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্ভবত দেশের বাইরে চিকিৎসার জন্য, মাননীয়া মুখে কুলু পেটেছেন। এই প্রতিবেদন যখন দেখবেন তখন মাননীয়া কিছু বলতেও পারেন, কিন্তু রথযাত্রার দিন তিনি তাড়াতাড়ি দীঘা ছেড়ে চলে এসেছিলেন। আসলে জগন্নাথ দেব তো কুপিত হয়েছেন। যেভাবে জগন্নাথ মন্দির এবং সাংস্কৃতিক কেন্দ্রকে জগন্নাথ ধাম বলে চালাতে চাইছে রাজ্য সরকার, ধাম হিন্দু শাস্ত্র অনুযায়ী 4 জায়গায় আছে। আপনি জগন্নাথ মন্দির এবং সাংস্কৃতিক কেন্দ্র বলতে পারেন, কিন্তু সনাতনীরা কখনো একটা ধাম হিসাবে পুরীর জগন্নাথ মন্দিরকে মেনে নেবে না। এটা বাস্তব। হ্যাঁ, আপনি সাংস্কৃতিক কেন্দ্র মন্দির করুন না, সেখানে মানুষের রুটি রুজি হবে, মানুষ যাবে, জগন্নাথ দর্শন করবেন, ঠিক আছে। আমি সরকারি খরচে জগন্নাথ মন্দির তৈরি হয়েছে, আমি এই বিতর্কে যেতেই চাইছি না, কারণ আমিও তো একজন জগন্নাথ ভক্ত। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। কিন্তু প্রভু তো কুপিত হয়েছে। মন্দিরের উদ্বোধনের দিন থেকে রথযাত্রা, বিতর্ক কিন্তু একদিনের জন্য পিছু ছাড়েনি এই জগন্নাথ মন্দিরকে। তবে পশ্চিমবঙ্গে যেটা হচ্ছে, সমস্ত অতীতের রেকর্ডকে ম্লান করে দিয়েছে। এত অব্যবস্থা, এত অরাজকতা, এত নোংরা মানের রাজনীতি পশ্চিমবঙ্গ এর আগে দেখেনি। এটা নিয়ে আমার মনে হয় কারুর মনে কোনো সন্দেহের অবকাশ নেই। এটা কিন্তু শেষের শুরু। সিপিএমও যখন গেল, তার কয়েক বছর আগে থেকেই দেখতে, মনে আছে আপনাদের, বিনয় কোঙার, অনিল বোস এবং আরো অনেকে অকথা কুকথা বলতেন। বাংলার মানুষ চুপ করেছিলেন, যেই সময় পেলেন উল্টে দিলেন। এবং যে বছর সিপিএম এর বিদায় হলো, সে বছরও সিপিএম বিরাট বড় ব্রিগেড সমাবেশ করেছিল। তাদের আশা ছিল তারা সরকারটা করে দেবে, 160-65টা আসন পাবে। কিন্তু কি দেখলাম আমরা 2011, তাদের আসন সংখ্যা নেমে দাঁড়ালো 61-তে। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকজন বলছেন না, ও আমরা 250 আসন পেয়ে জিতবো, এ নিয়ে আমরা প্রতিবেদন করব, বাস্তবটা হচ্ছে সম্পূর্ণ বিপরীত। শুধু ধর্মীয় সংখ্যালঘু আর বেনিফিশিয়ারিকে দিয়ে বারবার ভোট বৈতরণে পেরোনো যায় না। মাতৃশক্তি যারা সরকারের প্রকল্পের সুবিধা নেন, কেন নেবেন না? তিনি কাকে ভোট দেবেন সেটা তার ব্যাপার, কিন্তু সরকার সকলের জন্য লক্ষ্মীর ভান্ডার যারা নেন তারাও বিজেপিকে ভোট দেয়। তাহলে বিজেপি যে ভোট পেয়েছে তাহলে হিন্দু ভোট। লোকসভা নির্বাচনে 2 কোটি কত সংখ্যা, প্রায় 30-35 লাখ তো ভোট পেয়েছে, তারা প্রত্যেকটা হিন্দু ভোট।
তাহলে ওই হিন্দু বোর্ডের মধ্যে মাতৃশক্তি আছে, তাহলে তো সরকারের থেকে সুযোগ সুবিধা নেয়, সরকারি প্রকল্পে সুবিধাভোগী তারা, তা সত্ত্বেও তারা কিন্তু ভোটটা দিয়েছে। এবং এবারের যে নির্বাচন হবে সেই নির্বাচন অদৃষ্টপূর্ব হবে। প্রথমত কমিশনের কড়াকড়ি, ভোটার তালিকা যতটা সম্ভব নির্ভুল করা, নির্বাচনের সময় রাজ্য প্রশাসনের ভূমিকাকে ন্যূনতম করা হবে, বাইরের রাজ্যের সশস্ত্র পুলিশ বাহিনী আসবে কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি, এবং বুথ রক্ষার ক্ষেত্রে বাইরের রাজ্যের সশস্ত্র পুলিশ বাহিনীও থাকবে, কেন্দ্রীয় বাহিনীও থাকবে। যতটা স্বচ্ছ অবাধ ভোট করা যায় কমিশন সেই বিষয়ে উদ্যোগী হবে, তাহলে এবারে নির্বাচন সহজ হবে না। এবং এই যে কুনাট্য আপনারা দেখছেন, কলতলার ঝগড়া দেখছেন তৃণমূলের নেতা নেত্রীদের মধ্যে, আপনারা কি ভাবছেন মানুষ এগুলোকে খুব সহজভাবে গ্রহণ করবে? রাজ্যের শাসক দলের নেতা নেত্রীরা যে ভাষায় কথা বলছেন এবং কোনো রাগঢাক নেই, মানুষ অত সহ্য শক্তি নেই যে তৃণমূলের এইসব দুয়ানা চালানা নেতাদের অকথা কুকথাকে দিনের পর দিন সহ্য করে যাবে। সর্বংসহ দরিদ্র, কিন্তু মানুষ নয়। এর প্রতিদান তৃণমূল পাবে ইভিএম এ, দেখে নেবেন, পাবে। আরজি কলের ঘটনার বর্ষপূর্তি হলো, 96 ঘন্টা ধরে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে। তারপরে কসবার ঘটনা ঘটল, বীরভূমে এক মহিলা তৃণমূল কর্মী তার দলীয় সতীর্থদের দ্বারা নিগৃহীতা হয়েছে। আসলে কি বলবো, এটা তো দল নয়, এটা তো একটা ক্লাব, এটা তো প্রাইভেট লিমিটেড কোম্পানি, কারোর উপর কারোর নিয়ন্ত্রণ নেই, শুধু কিভাবে 2 পয়সা কামানো যায় এটাই তো মূল লক্ষ্য সব স্তরে। তাই ভাগ বাটোয়ারা নিয়ে গন্ডগোল হলেই সেটা রাস্তায় সংঘর্ষে পরিণত হয়। এই যে MM না ম্যাঙ্গো না মনোজিৎ 12 বছর ধরে এই সমস্ত কাজকর্ম করে আসছে, কেউ কিছু জানতো না, তৃণমূল ছাত্র পরিষদ জানতো না, ভাইপো ব্রিগেডের লোকজন জানতো না, বহাল তবিয়ত। পাপের ঘোড়া পূর্ণ হয়েছিল বলে এতদিনে আমরা তা জানতে পারলাম। মানুষকে এর প্রতিবাদ করতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে। দেখুন, যদি আমরা প্রতিবাদ না করে শুধুমাত্র রাত দখল মোমবাতি মিছিল করে কিচ্ছু হবে না। প্রতিবাদটা হবে গণতান্ত্রিক পদ্ধতিতে, ভোটের মাধ্যমে। ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ থেকে দূরে সরে থাকতে হবে। ভোটটা কিন্তু হবে হ্যাঁ মমতা না মমতা। হ্যাঁ মমতা যারা তৃণমূলের পক্ষে ভোট দেবে, না মমতা ভোট যাতে স্প্লিট না হয়, এটা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের দায়িত্ব। এখানে ক্ষুদ্র দলীয় সংকীর্ণ রাজনীতির কোনো জায়গা নেই। না মমতা পক্ষের মানুষজনকে এটা ঠিক করতে হবে যে আপনি তো ভোটটা দিচ্ছেন এই সরকারকে পরিবর্তনের জন্য, কিন্তু ভোটটা তো সেইভাবে দেবেন যে আপনি ভোট দিলেন একটা বিরোধী দলকে, সেই বিরোধী দল 5% ভোট পেয়ে তৃণমূল বিরোধী ভোটটাকে স্প্লিট করে দিল, তাহলে তো তৃণমূলের সুবিধা হবে। তাহলে আপনি যে দলেরই সমর্থক হন না কেন, আপনি যদি এই সরকারের পরিবর্তন চান তখন আপনাকে ট্যাকটিক্যাল ভোট করতে হবে। যে কেন্দ্রে যে তৃণমূলকে হারাতে পারবে তাকে ভোট দিতে হবে, যারা না মমতা ভোটার তাদেরকে। তাহলে দেখবেন 50 পেরোবে না। এই ট্যাকটিক্যাল ভোট যদি মানুষ করে, কিন্তু আপনি যদি রাজনৈতিক ছুতমারকে অগ্রাধিকার দেন তাহলে অনেক জায়গায় তৃণমূল সুবিধা পাবে। চয়েসটা আপনাদের। আপনি রাত দখল করুন, মোমবাতি মিছিল করুন, প্রতিবাদ করুন, মাতৃশক্তি লাঞ্ছিত হচ্ছে এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করুন, কিচ্ছু হবে না। ভোট ভাগাভাগির সুবিধা পাবে শাসক দল। তাহলে ভোট ভাগাভাগির সুবিধাকে যাতে শাসক না পায় তার জন্য যারা এই সরকারের পরিবর্তন চায় সেই সমস্ত মানুষদের, ভোটারদের ট্যাকটিক্যাল ভোট করতে হবে।
জেপির ভাষায় ধার করে বলতে পারি দরকার হচ্ছে সর্বাত্মক বিপ্লব, টোটাল রেভলিউশন। ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। মানুষের শক্তি বড় শক্তি, সেখানে দুষ্কৃতি, তোলাবাজ, অনুপ্রাণিত প্রশাসন কিচ্ছু করতে পারবে না। ইন্দিরা গান্ধীকে এই টোটাল রেভলিউশন কিন্তু হারিয়ে দিয়েছিল। জয়প্রকাশ নারায়ণের উদাত্ত আহ্বানে সংকীর্ণ ভেদাভেদ বলে বাম, জনসংঘ, সমাজবাদী সবাই একজোট হয়েছিল। সেটা ছিল সময়ের দাবি। পশ্চিমবঙ্গে যারা এই সরকারের পরিবর্তন চান, তারা যদি একজোট না হন, ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থকে দূরে সরিয়ে রেখে সময়ের দাবিকে অগ্রাধিকার দিয়ে যদি একজোট না হন, তাহলে কিন্তু আপনাদের এই প্রতিবাদ বিক্ষোভ মাঠে মারা যাবে। আবার ক্ষমতায় আসবে তৃণমূল ভোট ভাগাভাগির সুযোগে। আর যদি চান পশ্চিমবঙ্গে এই সরকার বিদেয় হোক গণতান্ত্রিক পদ্ধতিতে, তাহলে সমস্ত তৃণমূল বিরোধী ভোটকে, যেখানে যে তৃণমূলকে হারাতে পারবে তাকে ভোট দিতে হবে। এটাই সময়ের দাবি বলে বলছেন অনেকে। কথা বলেছিলাম বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ দত্তর সঙ্গে। কি বললেন তিনি শুনেন। অমিতাভ দা, তৃণমূলের যে ঘটনাগুলো আপনারা জানেনই, আমি বলছি মহুয়া মৈত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একেবারে খেউর মদন মিত্রর বক্তব্য, ওই কসবা কাণ্ডের পরে কি মনে হচ্ছে বলুন তো? মানে এদের কি শেষে শুরু? মানে কেউ কাউকে মানছে না। মমতা বন্দ্যোপাধ্যায় চুপ, অভিষেক নাকি দেশের বাইরে চিকিৎসার জন্য। এটা হচ্ছেটা কি? দেখুন, তৃণমূল কংগ্রেসের শেষের শুরু বহুদিন আগে শুরু হয়ে গেছে। আপনাকে আমি স্মরণে দিচ্ছি, বামফ্রন্টের আমলেও সেরকম হয়েছিল। মমতা ব্যানার্জি বারবার কয়েকবার মৃত্যু ঘন্টা বাজিয়েছিলেন, আপনাদের স্মরণে আছে। মমতা ব্যানার্জি ভায়াবল অপোজিশন লিডার, তৃণমূল কংগ্রেস এবং তার সহযোগী, একা তো মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন না, তার অনেক রেনবো কম্প্যানিয়ন ছিল, তারা একটা ভায়াবল অপোজিশন হিসেবে উঠে এসেছিল। কিন্তু পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের শেষে শুরু হয়ে গেলেও সঠিক বিরোধী রাজনৈতিক দল এবং সঠিক বিরোধী নেতৃত্বের অভাবে এইটা কাজে লাগছে না। শেষের শুরু বহুদিন আগেই শুরু হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের। যেদিনকে মমতা ব্যানার্জির ইউএসপি, মমতার সততা, ইত্যাদি যেদিনকে খতম হয়ে গেছে, আজকে লোকে জানে যে পশ্চিমবাংলার ডক্টর প্রফুল্ল ঘোষ প্রথম মুখ্যমন্ত্রী, তো তিনি প্রধানমন্ত্রী বলা হতো, তার থেকে এখনো পর্যন্ত কোন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যক্তিগত অসাধুতার চার্জ লাগেনি। আমাদের যিনি সততার প্রতীক হিসেবে চিহ্নিত ছিলেন তিনি ব্যক্তি রেখে, তার বিরুদ্ধে চার্জ আছে ব্যক্তিগত অসততা তার পরিবারের প্রতি, এবং তিনি ব্যক্তিগতভাবে যুক্ত না থাকলেও তার অনুগ্রহ ছাড়া, তার অনুপ্রেরণা ছাড়া হয়েছে, এটা পশ্চিমবাংলার মানুষ মনে করে না। আর বেঙ্গল ইজ এ ফেইল্ড স্টেট, আজকে তো ব্যর্থ রাজ্য, ফেইল্ড স্টেট বেঙ্গল। অপোজিশন নেই, অপোজিশন লিডারশিপ নেই। আমার বক্তব্য হচ্ছে, দেখুন এখন তৃণমূলের হাতেই তৃণমূলের মহিলারা আক্রান্ত হচ্ছে। ওই ল কলেজের ছাত্রী তৃণমূলের সমর্থক পরিবারে, সে নিজেও টিএমসিপি করতো। আবার শুনলাম বীরভূমে একজন তৃণমূলের মহিলা কর্মীকে দলের কর্মীরাই শ্লীলতাহানি করেছে। তাহলে তৃণমূলের কর্মীরাই তার দলের সদস্যদের কাছ থেকে নিরাপদ নন। কি বলবেন? তৃণমূলের লোকেরাই তো ভেঙে এসে আজকের যে বিরোধী দল তাতে নেতৃত্ব দিচ্ছে। পশ্চিমবাংলায় সর্বোচ্চ এখন তৃণমূল, হয় ক্ষমতায় নয় বিরোধিতায়। তৃণমূল বনাম তৃণমূল হচ্ছে, এতে আশ্চর্যের তো কিছু ব্যাপার নেই। এটাই তো চলছে পশ্চিমবাংলায় বিগত বহু বছর ধরে। 2017-18 সালের পর থেকে তাই চলছে, 7-8 বছর তো তাই চলছে। তৃণমূল বনাম তৃণমূল। যারা আজকে তথাকথিত বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বে আছেন তারাও তো তৃণমূলের লোক। কেউ একটা দল থেকে আর একটা দলে যেতেই পারে, এতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তার মানে যে বিরোধী রাজনীতি যে করছে সে তৃণমূলের লিগ্যাসি ক্যারি করছে, এটা আমার মনে হচ্ছে একটু সরলোক্তি হয়ে যাচ্ছে অমিতাভ দা।
সেটা আপনারা আপনাদের মতো করে নেন, কারণ তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দুটো তো নীতিগতভাবে পোল অ্যাসান্ডার, দুই মেরুর বাসিন্দা। সুতরাং আমি যদি আজকে যে কথাগুলো সঠিক বলে দাবি করছি, কালকে যদি তারই কঠোর বিরোধিতা করি, তাহলে দল পরিবর্তন হলো, মন পরিবর্তন হলো, অতীত পরিবর্তন তো হলো না। এরকম অতীত তো অনেক আছে। হেমন্ত বিশ্ব শর্মা আছে, আসামের মুখ্যমন্ত্রী হয়েছেন। এখানেই তো আমার মতো ব্যক্তি হতভম্ব হয়ে যাচ্ছে। আমরা বলে বেড়াচ্ছি বাংলা পথ দেখাচ্ছে, কিন্তু আসাম পথ দেখাচ্ছে। বাংলাকে এখন আসাম পথ দেখাচ্ছে, এবং এখানেই তো হতটান পড়ে যাচ্ছে। যে আন্দোলন যেভাবেই হোক না কেন, রাস্তায় কিন্তু একমাত্র শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারই আছে, আর কিন্তু কেউ নেই। আছে, আমি তো অস্বীকার করছি না, কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কি কেন্দ্রীয় সরকার বনাম রাজ্য সরকার হচ্ছে, না একটা রাজনৈতিক দল বনাম আর একটা রাজনৈতিক দল হচ্ছে? আমরা তো 11 বছর সিপিএম এর বিরুদ্ধে তুফান নেট লড়াই করেছি, আমাদের দল, আমরা মমতা ব্যানার্জির সাথে হিসেবে বাংলা বাঁচাও ফ্রন্ট থেকে কৃষি জমি বাঁচাও কমিটি। তখন কোনো পুলিশ প্রশাসনের কারো কেন্দ্রীয় রাজ্য কোনো সমর্থন নাই, প্রতিদিন প্রাণ বাজি রেখে, সে নন্দীগ্রাম হোক, সিঙ্গুর হোক, যে জায়গায় হোক, প্রাণ বাজি রেখে। মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে ঢুকেছিলেন, তখন আডবাণী শরৎ যাদব এসে ঢুকিয়ে দিয়ে গেলে, বলে ঢুকতে পারেন নাকি? এটা স্মরণ করুন, কি ভয়ঙ্কর কঠিন দিন গেছে, খাবার পয়সা নেই। সিঙ্গুর আন্দোলন যখন হলো, তখন ওই রবীন্দ্রনাথ বাবু কিছু চাল আর কুমড়ো নিয়ে এলেন, লোকে ওখানে গ্যাস করে আর ভাত করে খেলো, খাবার নেই। বিজয় উপাধ্যায় এক বস্তা চাল পাঠিয়ে দিল, খাবার নেই। এগুলো তো রাজনৈতিক সংগ্রাম আছে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ফেইল স্টেট তিনি হেড করছেন, কিন্তু বিরোধী নেত্রী হিসাবে তার তো তুলনা নেই। বলুন। অনেক ধন্যবাদ অমিতাভ দা, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ, নমস্কার। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.